ইনডিউসড হতে পারে এই স্টিমুল্যান্ট ড্রাগস গুলোর দ্বারা, মানে ইট মিমিক্স ম্যানিক সিমটমস অ্যাজ ওয়েল। আচ্ছা, এরপর হরমোন রেগুলেটরি সিস্টেমে কর্টিসল লেভেল, যেটা আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে ওটা এলিভেটেড থাকে, এবং কর্টিসল একটা সাপ্রেশন টেস্ট আছে, ডেক্সামিথাজোন সাপ্রেশন টেস্ট বলে, সেটা যারা মানে ডিপ্রেশন অনেকটা মানে প্রলং ডিপ্রেশনে যারা সাফার করে তাদের আর কি ওই কর্টিসল সাপ্রেশন টেস্টে, মানে ডেক্সামিথাজোন সাপ্রেশন টেস্টে কর্টিসল সাপ্রেশনটা ফেল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কিন্তু ম্যানিক এপিসোডের ক্ষেত্রে আবার এইটা দেখা যায়নি। মানে বাইপোলার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে কর্টিসল লেভেলস আর হায়ার, বাট নট ইন কেস অফ ম্যানিক এপিসোডস। আচ্ছা, এবার আরেকটা যে অ্যাক্সিস আছে সেটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের যা কিছু হরমোন সেটার সাথে আবার মুডের একটা কানেকশন রয়েছে, যে থাইরয়েড হরমোনসের ডিসফাংশনের সাথে কিন্তু মুড ডিস্টারবেন্সেস দেখা যেতে পারে। এরপর নিউরোফিজিওলজিক্যাল আর নিউরো অ্যানাটমিক্যাল ইনফ্লুয়েন্সেস এর মধ্যে যেটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের এক্সিকিউটিভ ফাংশনিং এর জন্য রেসপন্সিবল, সেখানে দেখা যাচ্ছে যে কিছু এরিয়াতে ইনক্রিজড ব্লাড ফ্লো, অথচ আবার তেমনি কিছু এরিয়াতে ডেফিসিটস বা ডিক্রিজড ব্লাড ফ্লো। এবার এইটা ঠিক কিরকম ভাবে হচ্ছে, আমরা ম্যানিয়ার সিমটমস এর মধ্যে দেখেছি যে প্রথমত ঘুম কম হয় তাদের, and that is by choice, not due to insomnia. আচ্ছা, এবার তাদের মধ্যে ইনক্রিজ ইন গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি থাকে, কিন্তু সেটা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু প্রবলেম সলভিং, জাজমেন্ট, ওয়ার্কিং মেমোরি, এই জায়গাগুলোতে সমস্যা থাকে, অত্যন্ত ডিস্ট্রাক্টেবল হন তারা। মানে যদিও বা গোল ডাইরেক্টেড অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, সেটার যে আন্ডারলাইং প্ল্যানিং, জাজমেন্ট, প্রবলেম সলভিং, সেই জায়গাগুলো কিন্তু আবার ইম্পেয়ার্ড থাকে, ফলত সেই জায়গাতে ডেফিসিট দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া আর এই বাইপোলার ডিসঅর্ডার বা এই যে সাইক্লিক ম্যানিক আর ডিপ্রেসিভ ফেজ হয়, এটার এভিডেন্স হিসেবে দেখা গেছে যে এনলার্জ বেসাল গ্যাংলিয়ার অ্যামিগডালা, আর তাছাড়া ডিসরেগুলেশন ইন দ্য ফ্রন্টাল লিম্বিক অ্যাক্টিভেশন, মানে ওভারঅল লিম্বিক সিস্টেম, অ্যামিগডালা, এইগুলো তো ইমোশনাল প্রসেসিং এর জন্য ইনভলভড, ইমপ্লিকেটেড, তো সেই জায়গাগুলোতে সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটাও আছে ইনক্রিজড অ্যাক্টিভেশন ইন দ্য থ্যালামাস এন্ড দ্য অ্যামিগডালা, ইট কজেস অল্টারেশনস ইন ইমোশনাল প্রসেসিং ইনভলভড ইন বাইপোলার ডিসঅর্ডার। যেটা বলেছিলাম যে থ্যালামাস যেহেতু রিলে সেন্টার অফ দ্য ব্রেন, মানে ইট সেন্ডস ইনফরমেশন টু আদার এরিয়াস ফর ফার্দার প্রসেসিং, সেই জায়গাটাতে যদি সমস্যা থাকে তাহলে গোটা বিষয়টাই কিন্তু প্রবলেম্যাটিক হয়ে যাবে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টার্ব স্লিপ প্যাটার্ন থাকে ম্যানিক ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম। আর অনেক সময় এই যে এই স্লিপ ডিপ্রাইভেশন বেশ পরপর কিছুদিন ধরে যদি হয়, দ্যাট ইটসেলফ ক্যান ট্রিগার আ ম্যানিক এপিসোড। আচ্ছা, এবার সিজনাল প্যাটার্ন কিছু কিছু ব্যক্তির মধ্যে দেখা গিয়ে থাকে মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে, তবে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে অলটুগেদার একটা ডিফারেন্ট ডিসঅর্ডার রয়েছে, ফলত ওটাতে আমরা আর যাচ্ছি না। আচ্ছা, এরপর আছে সাইকোলজিক্যাল কজাল ফ্যাক্টরস। এর মধ্যেও যেটা মানে কমনলি প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে স্ট্রেসফুল লাইফ ইভেন্টস। স্ট্রেসফুল লাইফ ইভেন্টস এর মধ্যে অ্যাডভার্স চাইল্ডহুড ইভেন্টস বা যদি কোনো রিসেন্ট স্ট্রেসার্স থাকে, মানে which can act as precipitating factors, এইগুলো মানে বাইপোলার ডিসঅর্ডার আর কি ট্রিগার করতে পারে। আর ডায়াথেসিস স্ট্রেস মডেল অনুসারেও আমরা যেটা দেখেছি যে যদি অলরেডি ইনক্রিজড ডায়াথেসিস থাকে, মানে ইনক্রিজড ভালনারেবিলিটি, সেক্ষেত্রে একটু অল্প অ্যামাউন্ট অফ স্ট্রেসও কিন্তু ট্রিগার করে দিতে পারে যে কোনো একটা কন্ডিশন। আচ্ছা, এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে লো সোশ্যাল সাপোর্ট, মানে ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট। এবার এটা শুধুমাত্র বাইপোলার ডিসঅর্ডারের সোল ইন্ডিকেটর নয়, তবে এটা বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে
ডিপ্রেসিভ ফিচার্স এর ক্ষেত্রে, মানে ডিপ্রেসিভ ফেজ যেই সময়টাতে চলে বা যাদের চলে আর কি, এবং ইউনিপোলার ডিপ্রেশনের ক্ষেত্রেও এই ল্যাক অফ সোশ্যাল সাপোর্টটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়া কিছু পার্সোনালিটি ট্রেটস বা কগনিটিভ স্টাইলস রয়েছে যেটার জন্য কিন্তু বাইপোলার ডিসঅর্ডার হতে পারে। এবার পার্সোনালিটি ট্রেটস এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার নিউরোটিসিজম। নিউরোটিসিজম এই ট্রেটটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রিহেনশন, তারপরে টেন্ডেন্সি টু ওয়ারি, তারপর পেসিমিস্টিক থিংকিং স্টাইল, এইগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। এবার সেটাও কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে একটা মার্কার হতে পারে, যে নিউরোটিক পার্সোনালিটি স্টাইল when it interacts with তোমার ধরো events in the environment such as adverse childhood experiences বা other stressful events, তখন কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে বাইপোলার ডিসঅর্ডার ম্যানিফেস্টেড হতে পারে। আচ্ছা, আর personality factors and cognitive styles related to goals, driving, drive and incentive motivation have been associated with bipolar disorder. Are personality variables associated with high levels of achievement striving and increased sensitivity to rewards in the environment cause increase in manic symptoms during periods of active goal attainment. আচ্ছা, এছাড়াও একটা পেসিমিস্টিক অ্যাট্রিবিউশনাল স্টাইল যদি হয়, মানে অ্যাট্রিবিউটিং থিংস টু নেগেটিভ সার্কামস্ট্যান্সেস, সেটা হলো একটা ইনক্রিজ ইন ডিপ্রেসিভ সিমটমস বা বাইপোলার ডিসঅর্ডার, সেটা কিন্তু হতে পারে। আচ্ছা, এত পর্যন্তই থাকবে। এরপর যেটা এই ক্রস কালচারাল ডিফারেন্সেস ইন ডিপ্রেসিভ সিমটমস দেওয়া আছে, এটা যেটা হয় যে ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন সোসাইটিতে, যেটা আর কি ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, ওখানে মূলত দেখা যায় যে ডিপ্রেশনের যেগুলো সাইকোলজিক্যাল সিমটমস, মানে লো মুড, ল্যাক অফ প্লেজার ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, এই মুড সংক্রান্ত মানে সাইকোলজিক্যাল সিমটমস গুলোই কিন্তু ম্যানিফেস্টেড এন্ড রিপোর্টেড হয় বেশি। অন দ্য কন্ট্রারি, ইস্টার্ন কালচার মানে যেটা কালেকটিভিস্টিক সোসাইটি, সেটা শুধুমাত্র ভারতবর্ষই না, ভারতবর্ষ, চায়না, মানে এইসব দেশগুলোতে যেটা দেখা যায় যে ফিজিক্যাল সিমটমস বা সোম্যাটিক সিমটমস এইগুলো রিপোর্ট করার একটা টেন্ডেন্সি বেশি থাকে। এবার যখন একজন ক্লায়েন্ট হয়তো সোম্যাটিক সিমটমস রিপোর্ট করছেন, সে ফর এক্সাম্পল হেডেক, স্টমাক এক বা জেনারেলাইজড পেন ইন দ্য বডি, করে তার ধরো থারো মেডিকেল ইনভেস্টিগেশন হচ্ছে, পরে হয়তো কোনো সিগনিফিকেন্ট ফাইন্ডিং কিছু পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু সাধারণত সেই পেশেন্টদেরকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়, মানে সাইকিয়াট্রিক তখন ইভ্যালুয়েশনের জন্য বা ইনভেস্টিগেশনের জন্য। এবং সেক্ষেত্রে তাদের দেখা যায় যে অনেকেই কিন্তু মানে এই যারা সোম্যাটাইজ করছেন সিমটম গুলোকে, তারা আইদার অ্যাংজাইটি ডিসঅর্ডারস অর ডিপ্রেসিভ ডিসঅর্ডারস বা মুড ডিসঅর্ডার, বাইপোলার বা ইউনিপোলার মুড ডিসঅর্ডার, এর মধ্যে কোনো একটাতে সাফার করছেন। তো এটাই আর কি এই ক্রস কালচারাল যে ডিফারেন্সেস দেওয়া রয়েছে এর মধ্যে পড়ছে। আচ্ছা, এটা এত পর্যন্তই। আর একটা তোমাদের যেটা করতে হবে, সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়া যেগুলো আছে সেইগুলো একটু লিখে নিতে হবে। আচ্ছা, একটা জিনিস একটু নোটিস করে দেখবে, আমরা ইটিওলজিক্যাল কজাল ফ্যাক্টরসে যা কিছু পড়লাম, বাইপোলার, ইউনিপোলার, একটু যেন মানে ডিপ্রেশন সংক্রান্ত তথ্যগুলো যেন বেশি, যে এই হলে ডিপ্রেশন হয়, হ্যাঁ সেটা হতে পারে মানে সাইকোলজিক্যাল স্ট্রেসফুল লাইফ সার্কামস্ট্যান্সেস বা ল্যাক অফ সোশ্যাল সাপোর্ট, বা হতে পারে বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টর। তো তাহলে ডিপ্রেশনের প্রতি এমফেসিসটা বেশি, ম্যানিয়ার প্রতি এমফেসিসটা কম, এই ডিসক্রিপেন্সিটা কেন? এই ডিসক্রিপেন্সিটা আনসার করতে পারবে কিছুটা হলেও, সেটা হচ্ছে সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়া। আচ্ছা, সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়াতে আসার আগে বলো, এই যেটা আমরা করলাম এতে কোথাও কোনো যদি কনফিউশন থাকে ম্যানিয়াতে, মানে বায়োলজিক্যাল কজাল ফ্যাক্টরস আর সাইকোলজিক্যাল আর সোশিও কালচারাল কজাল ফ্যাক্টরস যেটা দেখলাম।
আচ্ছা, কনফিউশন যদি কিছু না থাকে তাহলে লেখো সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়া। সাইকোডাইনামিক ফ্যাক্টরস ইন ম্যানিয়া। ম্যাম লিখতে বললে লিখছিস তো? আচ্ছা, এটাতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট লাইনটা লেখো, ম্যানিয়া ইজ এ ডিফেন্স এগেইনস্ট আন্ডারলাইং ডিপ্রেশন। ম্যানিয়া ইজ এ ডিফেন্স এগেইনস্ট আন্ডারলাইং ডিপ্রেশন। আচ্ছা, এরপর একটু দুটো ভিউ পয়েন্ট লিখে নাও। ফার্স্ট লেখো অ্যাব্রাহাম। ফার্স্টে লেখো অ্যাব্রাহামের ভিউ পয়েন্ট, ড্যাশ দিয়ে লেখো। লেখো ম্যানিয়া occurs due to an inability to tolerate a developmental tragedy, comma, such as loss of a parent. Such as loss of a parent. Full stop. Manic state may also result from a tyrannical super ego. বানান লিখে দিয়েছি, চ্যাট বক্সে দেখে নেবে। Manic state may also result from a tyrannical superego which produces intolerable self-criticism, that is then replaced by euphoric self-satisfaction. Euphoric self-satisfaction.
পরের ভিউ পয়েন্টটা লেখো বার্ট্রাম লিউইন। বার্ট্রাম লিউইন ড্যাশ দিয়ে লেখো। The ego is overwhelmed by pleasurable impulses such as sex, or by feared impulses such as aggression. Ego is overwhelmed by pleasurable impulses such as sex or by feared impulses such as aggression. Full stop. আচ্ছা, তাহলে সাইকোডাইনামিক ফ্যাক্টর ম্যানিয়াকে দেখছে যে অ্যাজ এ ডিফেন্স এগেইনস্ট আন্ডারলাইন ডিপ্রেশন, মানে তারা বলতে চাইছেন যে ডিপ্রেশনটাই হচ্ছে অ্যাকচুয়াল কন্ডিশন, ম্যানিয়া হচ্ছে একটা ডিফেন্স। আচ্ছা, এবার এই প্রসঙ্গে অ্যাব্রাহাম যেটা বলেছেন যে an inability to tolerate a developmental tragedy, হ্যাঁ সেটা হতে পারে যে কোনো এরকম অ্যাডভার্স চাইল্ডহুড কোনো এক্সপিরিয়েন্স সেটা ইগোকে এতটাই ওভারওয়েলম করে দিয়েছে যে পরবর্তীকালে সেটা মুড ডিসঅর্ডারের আকার ধারণ করছে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে দ্য ম্যানিক স্টেট এ রেজাল্ট ফ্রম এ টিরানিক্যাল সুপারইগো। টিরানিক্যাল সুপারইগো মানে হচ্ছে যে খুব হার্শ, মানে ভীষণ ক্রিটিসাইজ করে এইরকম সুপারইগো। ইট প্রডিউসেস ইনটলারেবল সেলফ ক্রিটিসিজম। এবার এত অতিরিক্ত সেলফ ক্রিটিসিজম যে সেইটা তারপরে রিপ্লেসড হয়ে যায়, মানে ইগো ওই ইনটলারেবল যেটা সেলফ ক্রিটিসিজমটা তৈরি হচ্ছে যেটা সেটার সাথে ডিল করার জন্য সেটা রিপ্লেস করে দেয় উইথ ইউফোরিক সেলফ স্যাটিসফ্যাকশন। এইটা হচ্ছে ম্যানিয়া। কারণ ম্যানিয়াতে আমরা দেখেছি এই যে খুব আনন্দ, খুব খুশি, তারপর ইনফ্লেটেড সেলফ এস্টিম বা গ্র্যান্ডিওসিটি, মানে যেখানে নিজেকে বেশ পাওয়ারফুল একজন এন্টিটি মনে করা হচ্ছে, এই বিষয়গুলো তো থাকে। আচ্ছা, এবং আমাদের এটাও তার সাথে মাথায় রাখতে হবে যে মুড ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে গিয়ে মানে বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে কি এক ধরনের মুড ডিসঅর্ডার, এবং বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে ম্যানিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই সাইকোটিক সিমটমস এর সাথে ওভারল্যাপ করে, মানে ম্যানিয়া উইথ সাইকোটিক সিমটমস হয়। ফলে এখানে যে ডিফেন্স গুলো অ্যাডপ্ট করা হচ্ছে সেগুলো কিন্তু সবই ইম্যাচিওর ডিফেন্স। আচ্ছা, আর লিউইনের যেটা ভিউ পয়েন্ট সেখানেও বলছে যে হ্যাঁ ইগো ওভারওয়েলম বাই আইদার প্লেজারেবল ইম্পালসেস অর বাই ফিয়ার্ড ইম্পালসেস, এবং সেই যে ওভারওয়েলম হয়ে গিয়ে সেটার সাথে ইগোর অ্যাকচুয়াল ফাংশন কি ইন কেস অফ সো কল্ড নর্মাল ইন্ডিভিজুয়ালস, যে রিয়ালিস্টিক্যালি কতটা আর কি মানে কি বলবো যে প্রবলেম সলভ ইত্যাদি সেগুলো করা যায়, কিন্তু সেই যে রিয়ালিস্টিক জায়গাটা মানে রিয়ালিটি সত্তা যেটা ইগো, তার তো মানে সে তো ওভারওয়েলমড হয়ে রয়েছে, ফলে সে কিন্তু এই ইম্যাচিওর ভাবেই এটা হ্যান্ডেল করার চেষ্টা করে, যার জন্য কিনা এই যে বাইপোলারিটি যেটা আর কি তোমার ডিস্টারবেন্সেস অফ মুড বা এই যে সাইক্লিক ফেজ অনুযায়ী যে মুডের যে ফ্লাকচুয়েশন গুলো হচ্ছে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই বাইপোলার ডিসঅর্ডারস এর ইটিওলজি এত পর্যন্তই। কারোর কোথাও কনফিউশন থেকে থাকলে বলো। কারোর
কোথাও কোনো প্রশ্ন, কোনো ক্ল্যারিফিকেশন কিছু যদি থাকে তাহলে বলো। সোশিও কালচারাল ইনফ্লুয়েন্সটার উপর বলবেন? হ্যাঁ, সোশিও কালচারাল ইনফ্লুয়েন্সে যেটা বললাম সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন সোসাইটি, যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, ওখানে দেখা যায় যে সাইকোলজিক্যাল সিমটমস যেগুলো ম্যানিফেস্টেড হচ্ছে সেটা সাইকোলজিক্যালি রিপ্রেজেন্ট করার একটা চেষ্টা। তো সেখানে দেখবে এই যে ডিপ্রেশনের ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো বা এই ধরনের টার্মস গুলো ব্যবহার করা হয় যে আই ফিল ব্লু, মানে ফিলিং ব্লু, এই ধরনের আর কি সাইকোলজিক্যাল সিমটম। আর এটা কিন্তু এটাও শুধু অবশ্য বাইপোলার বা ডিপ্রেশন এর মধ্যে সীমাবদ্ধ নয়, অ্যাংজাইটির ক্ষেত্রেও। অ্যাংজাইটির ক্ষেত্রে তোমরা স্টাই হয়তো করেছো বা করবে, সেখানে দেখবে এরকম ধরনের কিছু আইটেমস রয়েছে যে আই ফিল অন দ্য এজ, মানে আই ফিল নার্ভাস, সেটা ইন্ডিকেট করার জন্য। তো এইভাবে যে মানে সাইকোলজিক্যাল যে ম্যানিফেস্টেশনটা, মানে সেটা সাইকোলজিক্যালি রিপ্রেজেন্ট করার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু ওয়েস্টার্নারদের মধ্যে থাকে। কারণ সেখানে কিছুটা হলেও যে স্টিগমাটাইজেশন রিলেটেড টু মেন্টাল হেলথ ইস্যুস সেটা কম, ফলে তারা তাদের অ্যাকচুয়াল যে মেন্টাল স্টেট সেটা অনেকটাই ফ্রিলি এক্সপ্রেস করতে পারে, অন দ্য কন্ট্রারি, যেটা আমাদের ইস্টার্ন সোসাইটিতে অনেক সময় পারে না, মানে বিকজ অফ দ্য আন্ডারলাইং স্টিগমা। কারণ ধরো মেন্টাল হেলথ ইস্যু মানেই হয়তো এই পাগল বা উন্মাদ এইসব যেহেতু বলে একটা লেবেল, মানে নেগেটিভ একটা লেবেল পুট করে দেওয়ার টেন্ডেন্সি থাকে, সেই জন্য। ফলে এই ইস্টার্ন সোসাইটি এখানে মূলত যেটা দেখতে পাবে, এবং এবং বেশিরভাগ হচ্ছে রুরাল এরিয়াজে, কিন্তু প্রচুর ইন্ডিভিজুয়ালস থাকে, স্পেশালি উইমেন, তাদের কিন্তু এই মেন্টাল হেলথ ইস্যু সাচ অ্যাজ মুড ডিসঅর্ডার সেগুলো কিন্তু মানে কোয়াইট ওয়াইডলি প্রিভ্যালেন্ট। কিন্তু মানে একটু অদ্ভুত ভাবে তাদের কিন্তু মনের কি সমস্যা হচ্ছে, যে আমার মন খারাপ হচ্ছে বা মনে কিছু কষ্ট হচ্ছে, এইভাবে এক্সপ্রেস করার তাদের টেন্ডেন্সিটা একটু কম থাকে। রাদার দে টেন্ড টু সোমাটাইজ দেয়ার সিমটমস। দিস হ্যাপেন্স ইন দ্য ইস্টার্ন কালেকটিভিস্টিক সোসাইটি, এবং one of the major reasons is the underlying stigma associated with mental health conditions. এবার কেন এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আনকনসিয়াসলি হয়ে থাকে। কারণ কোনো ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল কোনো ডিজিজ বা ডিসঅর্ডার দ্যাট ইজ মোর রেডিলি অ্যাকসেপ্টেবল বাই মানে ধরো ফ্যামিলি মেম্বার্স, কেয়ার গিভার্স, বাট মেন্টাল হেলথ ইস্যুস আর নট। তো সেই কারণে এই ফিজিক্যাল ডিস্টারবেন্সেস বা সোম্যাটিক কমপ্লেন্টস এর একটা টেন্ডেন্সি থাকে। এবার ডিপ্রেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধরো এই যে লেথার্জি বা স্লিপ ডিস্টারবেন্সেস, অ্যাপিটাইট ডিস্টারবেন্সেস, তারপর আমোটিভেশন, এই জায়গাগুলো তো থাকেই। ফলে একটা জেনারেল ফিলিংস অফ ফ্যাটিগ বা টায়ার্ডনেস সেটা তো কাজ করেই। এবার সেইটাকে অনেকে এইভাবে পারসিভ করেন অ্যাজ জেনারেলাইজড বডি এক, এইরকম ভাবে হয়তো বলছেন যে আমার সারা শরীরে যন্ত্রণা করে, হাতে পায়ে কোমরে সারা শরীরে যন্ত্রণা করে। কিন্তু যখন ধরো ইনভেস্টিগেশন হচ্ছে তখন যাচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো ফিজিক্যাল বেসিস আদৌ পাওয়া যাচ্ছে না। তো তাহলে কি করতে হবে? তাহলে দ্য আনসার লাইজ ইন দ্য মাইন্ড। কখন তাহলে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে পাঠিয়ে তাদের ধরো সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন হয়, যেখান থেকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইদার তাদের মধ্যে কোনো না কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার বা কোনো না কোনো ধরনের মুড ডিসঅর্ডার কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে, যেটা তারা সোমাটাইজ করার চেষ্টা করছেন, বা সোমাটাইজ করে মানে ফিজিক্যাল সিমটমস এর মাধ্যমে সেই মনের কষ্টটা আর কি বোঝানোর চেষ্টা করছেন। এটাই হলো ডিফারেন্সটা। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কারোর কোনো কনফিউশন, কোনো কোয়েরি? আচ্ছা, আজ তাহলে আমরা একটা ছোট চ্যাপ্টার করে নেব, সেটা হচ্ছে এডিএইচডি। এডিএইচডি খালি ক্লিনিক্যাল ফিচার্স আছে, আর এডিএইচডি তো নিশ্চয়ই মানে খুব কমন, সবাই নিশ্চয়ই শুনে থাকবে, কারণ এটা নিয়ে এত লেখালেখি এত আলোচনা হয়। তাহলে আমরা একটু এডিএইচডি কি সেই ব্যাপারে একটু জেনে নিই।
আচ্ছা তোমরা আগে একটু আমাকে বলো যে এডিএইচডি বলতে কি ধারণা আছে, কি শুনেছো বা কি জানো, একটু বলো। এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা নিয়ে তোমরা কতদূর কি জানো সেটা আমাকে একটু বলো। ম্যাম ADHD থাকলে সাধারণত the patient is very hyperactive, attention হয় দিতে পারে না, আর না হলে হচ্ছে ফোকাস করতে পারে না, আর খুব ইম্পালসিভ হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এর মধ্যে তিনটে কম্পোনেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি আর ইম্পালসিভিটি। ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি আর ইম্পালসিভিটি। আচ্ছা এবার এটাকে বলা হচ্ছে একটা হেটেরোজেনাস নিউরোবিহেভিয়ারাল সিনড্রোম উইথ আ মাল্টিফ্যাক্টোরিয়াল ইটিওলজি। ইটিওলজি তো যে কোনো ডিসঅর্ডারেরই মাল্টিফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। আচ্ছা তবে একটা খুব কি ফিচার হলো যে ইট ইজ প্রেজেন্ট সিন্স আর্লি চাইল্ডহুড and commonly having other conditions comorbid with it. এখন ইদানিং শুনবে যে এই অ্যাডাল্ট এডিএইচডি, এটা নিয়েও অনেক কিছু লেখালেখি হচ্ছে বা অনেকে অনেক কিছু বলছেন। সে অ্যাডাল্ট এডিএইচডি বলে একটা এন্টিটি রয়েছে ঠিকই, কিন্তু এডিএইচডির যদি আমরা ট্র্যাজেক্টরি টা ট্র্যাক বা ট্রেস করার চেষ্টা করি, আমরা কিন্তু দেখবো যে এটা কিন্তু সাধারণত ম্যানিফেস্টেড হয় আর্লি চাইল্ডহুড থেকেই। এবার হতে পারে হয়তো কোনো ক্ষেত্রে সেটা ডিটেক্টেড হয়নি, মানে আনডিটেক্টেড থেকে গেছে, পরবর্তীকালে বড় বয়সে গিয়ে সেটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে, সেটা হতেই পারে। কিন্তু হঠাৎ করে অ্যাডাল্টহুডে গিয়ে এডিএইচডি ম্যানিফেস্টেড হলো, দ্যাট ইজ কোয়াইট আনলাইকলি। আচ্ছা কেন আনলাইকলি সে ওটা আমরা আগে এডিএইচডি সিমটমস গুলো দেখে নিই, তারপরে সেটা জানতে পারবো। আচ্ছা এবার ADHD এর যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো দেখে নিই, যে ডিফিকাল্টিজ দ্যাট ইন্টারফেয়ার উইথ এফেক্টিভ টাস্ক ওরিয়েন্টেড বিহেভিয়ার ইন চিলড্রেন, particularly impulsivity, excessive or exaggerated motor activity such as aimless or haphazard running or fidgeting, and difficulties in sustaining attention, এই সমস্যাগুলো দেখা যায়। আচ্ছা এবার ইনঅ্যাটেনশনের মধ্যে কি থাকছে? ইনঅ্যাটেনশন মানে শুধুমাত্র যে ডিফিকাল্টি ইন ফোকাসিং সেটা না, মানে সাস্টেইনিং অ্যাটেনশন সেটাতেও সমস্যা দেখা যায়। and consequently poor self organization, খুব দেখবো অগোছালো এলোমেলো একটা হওয়ার প্রবণতা থাকে এডিএইচডি যে বাচ্চাদের মধ্যে থাকে তাদের। আচ্ছা তারপর সময় মতো হয়তো কাজ শেষ করতে না পারা, বা প্রিম্যাচিউরলি টাস্ক ছেড়ে উঠে যাওয়া, এই ব্যাপারগুলো এডিএইচডি বাচ্চাদের মধ্যে দেখা দেয়। আচ্ছা এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, মানে which refers to a general increase in the tempo and amount of apparently purposeful but ineffectual activity. আচ্ছা টেম্পো মানে হচ্ছে পেস অর স্পিড, মানে হাইপার অ্যাক্টিভিটি এডিএইচডি যে বাচ্চাদের মধ্যে থাকবে থাকে তাদেরকে দেখবে যে অতিরিক্ত লম্ফঝম্প বা অতিরিক্ত বেশি দৌড়ানো, এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে। এবার এখানে আমাদের কিন্তু মানে নর্মাল যে প্লেফুল বিহেভিয়ার অফ চিলড্রেন সেটার সাথে কিন্তু এডিএইচডি কে ডিফারেন্সিয়েট করতে হবে। এডিএইচডি বাচ্চাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে অতিরিক্ত ওই বলবো মানে ইনক্রিজ ইন অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়, মানে ইট ইজ ডিফারেন্ট ফ্রম নর্মাল প্লেফুল বিহেভিয়ার অফ চিলড্রেন। আচ্ছা এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পালসিভনেস। ইম্পালসিভনেসে কি হচ্ছে, মানে হঠাৎ হঠাৎ এমন কিছু করে ফেলছে যে যেটা হয়তো খুব আনএক্সপেক্টেড, লোকের কথার মধ্যে, বড়দের কথার মধ্যে ইন্টারাপ্ট করছে, বা হয়তো একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা শেষ হওয়ার আগেই উত্তর দিতে শুরু করে দিচ্ছে, বা ফেলিং টু ওয়েট ফর ওয়ানস টার্ন ডিউরিং প্লে অ্যাক্টিভিটিস, এই ধরনের যে সমস্যাগুলো, মানে বিহেভিয়ারাল ইনহিবিশন, যে কখন আর কি নিজেকে ইনহিবিট করব, আটকাবো, সেই জায়গাতে সমস্যা, এটা ইম্পালসিভনেস এর মধ্যে দেখা যায়। আচ্ছা এবার
children with ADHD are highly distractible and they often fail to follow instructions or respond to demands placed on them. They also have many social problems because of their impulsivity and overactivity. আচ্ছা, এই যে inattention, hyperactivity, impulsivity, এই যে সমস্যাগুলো ন্যাচারালি এগুলো কিন্তু পার্সোনাল, সোশ্যাল, অকুপেশনাল ফাংশনিং হ্যাম্পার করবে। আচ্ছা, they usually have great difficulty in getting along with their parents because they do not obey rules. Their behavior problems also result in their being viewed negatively by their peers. এই যে প্রবলেম বিহেভিয়ার গুলো হওয়ার ফলে হয় কি, এক তো পেরেন্টসদেরকে ভীষণ উত্তক্ত করে, পেরেন্টসরা খুব ডিস্টার্ব থাকে। আচ্ছা, আর যেটা পিয়ার গ্রুপও খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয় না, কারণ যেহেতু এরা এত বেশি দুরন্ত, মানে এত আর কি হাইপার অ্যাক্টিভ, সেই জন্য। আর এডিএইচডির একটা যে এটা কিভাবে প্রোগ্রেস করছে ইফ ইট রিমেইনস আনট্রিটেড, একটা খুব টিপিক্যাল প্যাটার্ন থাকে, সেটা হচ্ছে এডিএইচডি তো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম। এইটা যদি আবার পরবর্তীকালে বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু গিয়ে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার তৈরি হতে পারে, ওডিডি বলে, অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার। আচ্ছা, এবার সেটা কখন বলে, যে যখন সবকিছু ডিফাই করছে, কারোর কথা শুনছে না, কোনো কিছু মানছে না, সেটা হচ্ছে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার। এবং সেই জায়গাটাও যদি আনট্রিটেড থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আবার পরবর্তীকালে মুভ করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে টু কন্ডাক্ট ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে আরেকটু সিভিয়ার একটা কন্ডিশন, যেখানে এই ডিফাই করা, মানে নট ওবেইং পেরেন্টস এন্ড আদার অথরিটি ফিগার্স, সেটা তো থাকেই, তাছাড়াও যেটা হয় সেটা হচ্ছে রুল ভায়োলেশন, তারপরে আর্গুমেন্টস বা ফাইটসে জড়িয়ে পড়া, এই ধরনের মানে আরো মোর প্রবলেম্যাটিক বিহেভিয়ার, তারপরে টেন্ডেন্সি টু লাই, ম্যানিপুলেট আদার্স, এগুলো কিন্তু এই কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে দেখা যায়, যেটা কিনা পরবর্তীকালে অ্যাডাল্টহুডে গিয়ে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে ম্যানিফেস্টেড হতে পারে। আচ্ছা, তো এই যে এই এডিএইচডি থেকে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার এবং অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার থেকে ইন ফিউচার কন্ডাক্ট ডিসঅর্ডার, এটা একটা টিপিক্যাল প্যাটার্ন যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, তবে এটা কিন্তু মানে একদম কম্পালসারি নয় যে এটা হতে হবেই। রাদার এডিএইচডির জন্য বিহেভিয়ার মডিফিকেশনের যা কিছু টেকনিক্স রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু দেখা যায় যে এই এডিএইচডি বাচ্চারা কিন্তু যথেষ্ট মানে ভালোভাবে ফাংশন করতে পারে ইন দ্য সোসাইটি, ইন স্কুল অ্যান্ড অ্যাট হোম। আচ্ছা, এইবারে এই জায়গাটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। দ্য ডিসঅর্ডার অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যামং প্রি অ্যাডোলেসেন্ট বয়েজ, এডিএইচডির কথা বলছে। It is 6 to 9 times more prevalent among boys than among girls. বেশি ছেলেদের মধ্যেই দেখা যায় ADHD। আর ADHD occurs with the greatest frequency before age 8 and tends to become less frequent and involve briefer episodes thereafter. আচ্ছা, আরেকটাও যেটা টেন্ডেন্সি দেখা যায় সেটা হচ্ছে এই যে যখন এই অল্প বয়সটা থাকে, মানে 8 বা তার আশপাশে, ওই সময়তে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি, এই সব জিনিসগুলোই দেখা যায়। তবে এই এডিএইচডির বাচ্চারা যত বড় হয় তত কিন্তু হাইপার অ্যাক্টিভিটির যে অ্যাসপেক্টটা সেটা আস্তে আস্তে কমতে থাকে, এবং পরবর্তীকালে মানে ধরো অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্টহুডে গিয়ে প্রিডমিনেন্টলি ইনঅ্যাটেন্টিভ যে ফেজটা সেইটা দেখা যায়। আচ্ছা, এবার এই যে তিনটে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স গুলো পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, একবার বলে দিচ্ছি, দেখে নাও, কোথাও অসুবিধা থাকলে বলবে। ইনঅ্যাটেনশনের জন্য যেটা বলা হচ্ছে যে কেয়ারলেসনেস উইথ ডিটেইলস, যার জন্য কি হচ্ছে সিলি মিস্টেকস করার দেখবে একটা চান্স থাকে খুব বেশি। ফেলিং টু সাস্টেইন অ্যাটেনশন, অ্যাপিয়ারিং নট টু লিসেন বা আনমাইন্ডফুল, does not finish instructed tasks, has poor self-organization, avoid tasks that require sustained mental effort, losing things, দেখবে খুব হারিয়ে আসে পেন, পেন্সিল, রাবার, is easily distracted and seems forgetful. এগুলো সব ইনঅ্যাটেনশনের ফিচার্স হলো। আর হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটির কি কি ফিচার্স?
ফিজেটিং মানে উসপুস করা সব সময়, লিভিং সিট when the child should be seated, তারপর runs or climbs excessively and inappropriately, noisy in play, খেলাধুলার সময় খুব চিৎকার চেঁচামেচি, খুব chaotic হয়, shows persistent motor overactivity unmodified by social context, মানে খুব বেশি ওই মানে অতিরিক্ত লম্ফ ঝম্প দৌড়ঝাঁপ সেগুলো করা, তারপর blurting out answers before question is completed, failing to wait for a turn or in queue, হয়তো লাইন রয়েছে স্লিপ চড়ার বা দোলনা চড়ার, মানে failing to wait for one's turn, আগেই দৌড়ে দৌড়ে দেখবে উঠে চলে যাবে এইরকম থাকে, তারপর interrupting others during conversation or games and talking excessively, এগুলো হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির ফিচার। আচ্ছা, DSM-5 এর মধ্যে ADHD ইনঅ্যাটেন্টিভ টাইপ আছে, আবার আরেকটা আছে হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ, আর সবের মধ্যেই সবটা থাকে, তবে ইনঅ্যাটেন্টিভ টাইপের মধ্যে যেটা প্রিডমিনেন্টলি ইনঅ্যাটেন্টিভ ফিচার্স গুলো দেখা যায়, আর ADHD হাইপার অ্যাক্টিভের মধ্যে প্রিডমিনেন্টলি হাইপার অ্যাক্টিভিটির ফিচার্স গুলো দেখা যায়। আর এছাড়া যেটা হতে পারে যে কম্বাইন্ড টাইপ ADHD হতে পারে, মানে ইনঅ্যাটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি সবটাই আছে। আচ্ছা, এবার একটা কেস স্টাডি দেওয়া আছে, কেস স্টাডিটা একজন একটু কেউ রিড আউট করো। কেস স্টাডিটা একজন একটু কেউ পড়ো। কেউ একজন একটু আনমিউট করে এই কেস স্টাডিটা পড়ো। ম্যাম পড়বো? হ্যাঁ পড়ো। Gina, a student with hyperactivity, Gina was referred to a community clinic because of overreactive, inattentive and disruptive behavior. Her hyperactivity and uninhibited behavior caused problem for her teacher and for other students. She would impulsively hit other children, knock things off their desk, erase material on the blackboard and damage books and other school property. She seemed to be in perpetual motion, talking, moving about and darting from one area of the classroom to another. She demanded an inordinate amount of attention from her parents and her teacher, and she was intensely jealous of other children, including her own brother and sister. Despite her hyperactive behavior, inferior school performance and other problems, she considerably above average in intelligence, never limit, and had a seriously devaluated self-images. Neurological tests revealed no significant organic brain disorder. ঠিক আছে, থ্যাংক ইউ। ADHD এত পর্যন্তই, কেস স্টাডিটা এমনি জাস্ট জন্য, তো এখানে যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা পড়লাম সেটাই আর কি তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার বলো ADHD সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন যদি থাকে। ম্যাম, ADHD বাচ্চারা কি মানে কাউকে মারে ফেলে এরকম কি করে? হ্যাঁ, হাইপার অ্যাক্টিভ তো বেশি, ফলে মারধর করার প্রবণতাটাও এদের মধ্যে বেশি থাকে। থ্যাংক ইউ ম্যাম। কম্বাইন্ড টাইপটা একবার এক্সপ্লেইন করবেন? হ্যাঁ, কম্বাইন্ড টাইপ হচ্ছে যে যেখানে ইনঅ্যাটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি সমস্তটাই প্রেজেন্ট থাকে। এছাড়া যেগুলো হতে পারে সেটা হচ্ছে ADHD প্রিডমিনেন্টলি ইনঅ্যাটেন্টিভ টাইপ, মানে যেখানে আর কি ইনঅ্যাটেন্টিভিটি, ডিফিকাল্ট মানে ইনঅ্যাটেনশন, ডিফিকাল্টি ফোকাসিং, তারপর তোমার ইনঅ্যাটেনশনের আর যে ফিচার্স গুলো থাকে যে প্রিম্যাচিউরলি লিভিং টাস্ক, এই সমস্যাগুলোই দেখা যায় বেশি। সেখানে হয়তো হাইপার অ্যাক্টিভিটিটা অতটাও মার্কড নয়, তো সেটা হবে ADHD প্রিডমিনেন্টলি ইনঅ্যাটেন্টিভ টাইপ। আবার তেমনি আরেকটা হয়, সেটা হচ্ছে ADHD হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ। সেখানে দেখা যাবে যে এই মোটর বিহেভিয়ারটাই অতিরিক্ত বেশি, ইনঅ্যাটেনশনও রয়েছে কিন্তু
কোথাও একটা এই মোটর বিহেভিয়ারের জায়গাটা, যে ওই অতিরিক্ত লম্পঝম্প করছে, দৌড়ঝাঁপ করছে, মারামারি করছে, বা ইম্পালসিভ, যে ওই জিনিসপত্র হয়তো ছুঁড়ে ফেলে দিল, ছিঁড়ে ফেললো, বা অন্যদের কনভারসেশন ইন্টারাপ্ট করছে, এই ধরনের সমস্যাগুলো বেশি। তো সেটা হবে প্রিডমিনেন্টলি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ টাইপ। আবার তেমনি কিছু ক্ষেত্রে থাকে যে দুটোই খুব মার্কড, মানে ইনঅ্যাটেনশনের ফিচারসও খুব মার্কড, আবার হাইপার অ্যাক্টিভিটিও খুব মানে প্রমিনেন্ট। সেক্ষেত্রে তাহলে ওটা কম্বাইন্ড টাইপ হবে। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনি কি বললেন যে ছেলেদের বেশি হয় এডিএইচডিটা কম্পারেটিভলি টু মেয়েদের? হ্যাঁ, আমি বলবো কেন, এটা তো ডেটাই বলছে। তো ম্যাম এটা কেন? কেন বলতে মানে এটা তো খুব কঠিন প্রশ্ন। মানে ধরো এই যে যেমন ডিপ্রেশন, সেটা তো আবার মেয়েদের মধ্যে একটু বেশি এভিডেন্স দেখা যায়, এবার সেটা কেন, কেনর উত্তরটা তাহলে এখন আমাদের মধ্যে এখন ডিসকাস করে খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে যে কেন। ভালো প্রশ্ন, কিন্তু এটা একটু কঠিন প্রশ্ন যে এটা কেন। মানে এটা শুধু এডিএইচডি বলে না, এডিএইচডি তারপরে তোমার অটিজম, এইগুলো দেখা যায় যে মানে এগুলোর প্রিভ্যালেন্সটা ছেলেদের মধ্যে একটু বেশি। এবার মানে সত্যি তো এটা বেশ একটু কঠিন প্রশ্ন করলে, আমিও সেটাই ভাবছি যে এটা কেন, মানে এর কেনর উত্তরটা আমারও কখনো ঠিক সেভাবে চোখে পড়েনি। হ্যাঁ, তবে জাস্ট ওই কেস দেখতে দেখতে এই ছেলেদের মধ্যেই বেশি হয় এই জিনিসটাই দেখেছি। আচ্ছা, এবার যদি আমরা ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বিচার করি, মেয়েরা তো কিছুটা হলেও একটু মিক টাইপের, আবার ছেলেরা হচ্ছে বেশি একটু আউটগোয়িং টাইপের, এই জিনিসটা তো হয়, মানে কমনলি হয়ে থাকে। যদিও বা এখন ইকুয়ালিটি নিয়ে অনেক কিছু কথা বলা হয়, তবুও একটা ইভলিউশনারি বেসিস কিন্তু রয়েছে, যেটা আমরা জেন্ডারের কনটেক্সটে পড়েছিলাম, সেটা একটু ভেবে দেখো। মানে ছেলেদেরকে যেটা দেখা হয় যে একটা প্রোভাইডারের রোলে, আবার মেয়েদেরকে দেখা হয় একটা নার্চারারের রোলে। ফলে ছেলেরা তারা কি হবে, মানে দে উইল ন্যাচারালি বি মোর আউটগোয়িং। হ্যাঁ, আবার অন দ্য কন্ট্রারি ফিমেলস দে উইল ন্যাচারালি বি মোর শাই বা মিক, এইটা। এবার যদি আমরা এই ভিউ পয়েন্ট গুলো কনসিডার করি, মানে এটা যদি মানি, তাহলে কিন্তু ইট ইজ কোয়াইট অবভিয়াস যে এডিএইচডি ছেলেদের মধ্যে কেন বেশি হচ্ছে আর মেয়েদের মধ্যে কেন কম হচ্ছে। এবার আবার যারা হয়তো খুব ইকুয়ালিটি নিয়ে বেশি বলবেন যে না, জেন্ডার ইকুয়ালিটি সেটাতেই আর কি গুরুত্ব দেওয়া উচিত, হ্যাঁ, তারা হয়তো এবার এই জিনিসটাকে নাও মানতে পারেন। এবার এটা কিছুটা ব্যক্তিগত ব্যাপার হবে যে এই জেন্ডারের যে পার্সপেক্টিভটা রয়েছে সেটা আমরা কে কতটা মানছি, এবং যদি সেটা মানি তাহলে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, তাহলে এডিএইচডি এর সিম্পটম গুলোর ছেলেদের মধ্যে কেন বেশি হয় সেইটা একটা উত্তর পাওয়া যাচ্ছে। কারণ আদারওয়াইজ ইকুয়ালিটির কনসেপ্ট আনলে ডেটা কিন্তু মানে প্রিভ্যালেন্সের ডেটা কিন্তু আবার সেটা বলছে না। আচ্ছা, এটা তো একটা ফ্যাক্টর হলো। আরো কিছু ফ্যাক্টর হয়, সেটা হচ্ছে যে মানে আর ব্রেনস ওয়ার্ক ডিফারেন্টলি। মানে ছেলেদের ব্রেন আর মেয়েদের ব্রেন, সেটা কিন্তু একটু একটু হলেও তাতে কিছু ডিফারেন্সেস থাকে। তো এটাও কোনো কোনো ক্ষেত্রে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, সেটা আমরা কনসিডার করতে পারি। আচ্ছা, আর কিছু কনফিউশন? ম্যাম কন্ডাক্ট ডিসঅর্ডারটা কি? হ্যাঁ, কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে যে ধরো যেটা মানে যেগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার হয়, যেমন ধরো অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা পড়বো, সেটা অ্যাডাল্টহুডে গিয়েই ডায়াগনোজ করা যায়, তার আগে নয়। কিন্তু ওই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে যা যা ফিচার থাকে, ঠিক সেই ফিচার গুলোই যদি বিলো 18 ইয়ার্স ম্যানিফেস্টেড হয়, তখন সেটাকে কন্ডাক্ট ডিসঅর্ডার বলা হয়। এবং সাধারণত দেখা যায় যে একটা টিপিক্যাল প্যাটার্ন থাকে, এবং প্যাটার্নটা তখনই কিন্তু আসে যে যখন এগুলো মানে দিস কন্ডিশনস আর লেফট আনট্রিটেড, কোনো ট্রিটমেন্ট হলো না, বিহেভিয়ার মডিফিকেশন হলো না, তখনই কিন্তু এই প্যাটার্নটা দেখা যায় বেশি। যে এই যে এডিএইচডি, যারা অত্যন্ত হাইপার অ্যাক্টিভ, অত্যন্ত ইম্পালসিভ, ইনঅ্যাটেন্টিভ, এদের কি, এদের পরিবারের সাথেও সম্পর্ক ভালো না,
বন্ধু বান্ধব, টিচাররাও সবসময় দেখবে এদের উপরে বিরক্ত থাকে। ফলে ন্যাচারালি এদের এনভায়রনমেন্টে পজিটিভলি রিইনফোর্সিং ইভেন্টস বা অ্যাক্টিভিটিস কিন্তু খুব কম। ফলত এদের একটা ওই আর্গুমেন্টস, ফাইটস এগুলোতে ইনডালজ করার টেন্ডেন্সিও বেশি থাকে। এবার এডিএইচডি এর যেটা পরবর্তী ধাপটা সেটা হয় ওডিডি বা অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার। এই যে ওদেরকে কেউ সেরকম ভালোবাসে না, পছন্দ করে না, টিচার্স, ফ্যামিলিজ, এইসব করতে করতে হচ্ছে কি দে অলসো টেন্ড টু ডিফাই দেয়ার অথরিটি ফিগার্স। মানে মা বাবারও কথা শুনছে না, টিচারদেরও কথা শুনছে না। তো সেই স্টেজটা হচ্ছে অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, যে খালি অপোজ করবে, খালি ডিফাই করবে অথরিটিকে এবং খুব আর্গুমেন্টেটিভ। তারও যেটা পরবর্তী যে ধাপ সেইটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, মানে ইট ইজ মোর সিভিয়ার। কন্ডাক্ট ডিসঅর্ডারে যেটা হয় সেটা হচ্ছে যে আরো খুব সিভিয়ার কিছু আর কি আচরণগত সমস্যা বা বিহেভিয়ারাল প্রবলেমস থাকে। কিরকম না, লাইং, ম্যানিপুলেটিং আদার্স, মানে মিথ্যা কথা বলা, বা অন্যদেরকে ম্যানিপুলেট করা নিজের স্বার্থের জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তারপরে ধরো ফাইটস, আর্গুমেন্টস এগুলোতে ইনভলভড হওয়া, স্টিলিং, চুরি করা বা ডাকাতি করা, এই ধরনের যেগুলো মোর প্রবলেম্যাটিক বিহেভিয়ার্স সেইগুলো থাকে হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডারে। এবং সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে ওই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হতে পারে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এবার দেখো এই যে ফিচার গুলো বললাম এই সমস্তটাই কিন্তু এটা একটু ছেলেদের মধ্যে বেশি হয়, মানে প্রিভ্যালেন্স ডেটা তো সেটাই বলছে। যাই হোক, তাও সৌমিলি এই প্রশ্নটা যখন করলে যে কেন ছেলেদের মধ্যে বেশি হয়, এটার তো ঠিক ওরকম ক্লিয়ার কাট উত্তর নেই। আমি তাও একটু খুঁজে দেখার চেষ্টা করব যে কোথায় কোন ভিউ পয়েন্ট কি বলছে। জেন্ডারটা তো একটা আমার মাথায় এলো বলে না হয় বললাম, আর এছাড়া কিছু জেন্ডার সংক্রান্ত পার্সপেক্টিভ আছে কিনা সেটা আমি একটু দেখি, তাহলে পরের ক্লাসে সেটা আলোচনা করব। আর বাকি যদি কারোর আর কোনো প্রশ্ন থাকে তাহলে বলো এডিএইচডি সংক্রান্ত। ম্যাম, এডিএইচডি বাচ্চারা কি আই কন্টাক্ট করে? হ্যাঁ, ওই অটিজমের সাথে গুলিও না, ওটা অটিজমের ওই সমস্যা থাকে যে আই কন্টাক্ট করে না। বা অটিজমের যেটা কি ক্লিনিক্যাল ফিচার সেটা হচ্ছে যে ডেফিসিট ইন সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি, কমিউনিকেশনে সমস্যা থাকে, ইমোশনস এক্সপ্রেস করতে পারে না, এই সব সমস্যা থাকে। মানে মিশতে পারে না। তুমি যদি আর 5টা বাচ্চার সাথে অটিজমের বাচ্চাকে রেখে দাও তাহলে সে একটা নিজের জগতে থাকবে, বাকি 4 জনের সাথে মিশতে পারবে না, ওই সমস্যা। এডিএইচডি কিন্তু তা না, এডিএইচডি মিশবে, উল্টা আরো বেশি আর কি তাদেরকে তাড়না করে, মানে তাদেরকে উত্তক্ত করে ছাড়বে। তার জন্য কি মানে আর কি অন্য বাচ্চারা ডিস্টার্ব হবে। ম্যাম, এডিএইচডি বাচ্চাদের একাডেমিক পারফরম্যান্সটা কেমন হয়? হ্যাঁ, এইটা ভালো প্রশ্ন করেছো। এটাই আমি এতক্ষণ ধরে এক্সপেক্ট করছিলাম যে ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কটা কেউ কেন জানতে চাইছো না। এটা ডিপেন্ড করবে। প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন আর কি এরকম কোনো ডিসঅর্ডার বলবো তখন আমাদের অন্যান্য ডিসঅর্ডারকে আগে রুল আউট করতে হবে। ফলে এডিএইচডি যখন আমরা বলবো we have to rule out intellectual disabilities বা mental retardation। আচ্ছা, শুধু তাই না, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বর্ডারলাইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং ও যাদের থাকছে সেইগুলো কিন্তু রুল আউট হবে। আচ্ছা, এবার যেটা দেখা যাবে যে যেহেতু এডিএইচডি বাচ্চাদের একটা ডিফিকাল্টি ইন ফোকাসিং, সাস্টেইনিং অ্যাটেনশন এগুলো থাকছে, ফলত তাদের একাডেমিক পারফরম্যান্স যে খুব ভালো হবে এটা আমরা এক্সপেক্ট করব না। কারণ তাদের যেটা সমস্যা থাকতে পারে, এক হচ্ছে এনকোডিং অফ ইনফরমেশন, মানে when we are learning তখন যে নতুন ইনফরমেশন গুলো নিচ্ছি সেই জায়গাটাতেই অসুবিধা হতে পারে, এবং সেই জায়গায় যদি অসুবিধা থাকে তাহলে they will have difficulty in reproducing। ফলে রিপ্রোডিউস যখন করবে, মানে যেই পড়াশোনাটা করেছিল সেটাই যখন লিখবে বা বলবে, সেটাও দেখবে যে একটু খাপছাড়া বা এলোমেলো গোছের হবে। ফলে ওভারঅল একটা পারফরম্যান্সে সমস্যা দেখা যায়, মানে একাডেমিক পারফরম্যান্সে। কিন্তু
যদি ইন্টেলিজেন্সের সাথে সম্পর্ক দেখি তাহলে কিন্তু যে মানে ইট ইজ এক্সপেক্টেড যে তাদের অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্সই হবে। কারণ যদি বিলো অ্যাভারেজ, বর্ডার লাইন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি তাদের থাকে, তাহলে তো তখন আমরা ADHD বলতে পারবো না। কারণ তখন সেটা মানে ওই সময়তে যদি কারোর রেস্টলেসনেস বা হাইপার অ্যাক্টিভিটি থাকে, তাহলে সেটা তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মেন্টাল রিটার্ডেশন সেই কারণে হবে, মানে দ্যাট উইল নট বি ডিউ টু ADHD। তাহলে ADHD এর ক্ষেত্রে যেটা হবে যে অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্সই কিন্তু থাকবে। আচ্ছা, এবার যেটা দেখা যায় এগুলো আইকিউ অ্যাসেসমেন্ট যখন করা হয় সেগুলোর মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে ধরা পড়ে। দেখা যাবে যে হয়তো বেশ মানে হয়তো অ্যাভারেজ, হাই অ্যাভারেজ বা হয়তো কারোর সুপিরিয়র ইন্টেলিজেন্স এলো, এরকমও হতে পারে, কিন্তু তাদের যে পারফরমেন্স সেই জায়গাটাতে দেখা যাবে যে না ম্যাচ হচ্ছে না। তো সেই কারণেই যে যখন ইন্টারভেনশন হয় তখন ওই অ্যাটেনশন এনহ্যান্সিং স্ট্র্যাটেজিস ব্যবহার করা হয় এবং স্পেসিফিক কিছু বিহেভিয়ার মডিফিকেশন টেকনিকস ব্যবহার করা হয়, যেগুলোর সাহায্যে কিন্তু ADHD বাচ্চারা বেশ ভালোই পারফর্ম করতে পারে। মানে যদি সেই হেল্পগুলো সিক করে তাহলে অবশ্যই ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা, ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কের জায়গাটা কি বোঝা গেল না গেল না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আর আর কোনো কোয়েরি, আর কোনো কনফিউশন থাকলে বলো। ম্যাম, ADHD আর অটিজম কি একসাথে এক্সিস্ট করতে পারে? না না, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আর অটিজম একসাথে এক্সিস্ট করতে পারে, বাট এমনি আবার অটিজমও কিন্তু হাই ফাংশনিংও হতে পারে, যে অ্যাভারেজ বা অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স। অটিজমের যেটা মেইন ফিচার বললাম সেটা হলো ডেফিসিটস ইন সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি অ্যান্ড কমিউনিকেশন। ওইটা তো অটিজম সেলফ একটা সিম্পটম রয়েছে। ফলে অটিজমের ক্রাইটেরিয়া যদি কারোর ফুলফিল করে যায় তাহলে অটিজম উইথ ADHD এটা আমরা বলবো না, তাকে আমরা অটিজমই বলবো। এবং তার যে ওই যে ডেফিসিটস ইন সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি এন্ড আদার প্রবলেম বিহেভিয়ার সাচ অ্যাজ হাইপার অ্যাক্টিভিটি, সেগুলো সমস্তটাই অ্যাড্রেসড হবে থ্রু বিহেভিয়ার মডিফিকেশন। ফলে যখন আর কি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অটিজম এগুলো সমস্ত কিছু রুল আউট হয়ে যাবে, অ্যান্ড ইভেন স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস এগুলো যখন সব রুল আউট হয়ে যাবে তখনই কিন্তু আমরা ADHD বলতে পারবো। ওকে। আচ্ছা, তো এবার এই যে নোটটা এটা দেখবে তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, এখানে দেখবে একটা জায়গায় লেখা আছে যে ADHD অনেক সময় কোঅকার করে লার্নিং প্রবলেমস এর সাথে। তবে লার্নিং প্রবলেম বলতে হ্যাঁ কিছু একাডেমিক ডিফিকাল্টিজ এর সাথে অবশ্যই কোঅকার করে, কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি সেটা এবং ADHD সেটাও কিন্তু কোঅকার করবে না। কারণ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটির যে রুল আছে সেটা হচ্ছে যে যে কোনো সেন্সরি ডিস্টারবেন্স, মানে হয়তো চোখে দেখতে অসুবিধা, কানে শুনতে অসুবিধা, সেগুলো সব রুল আউট হতে হবে। ইমোশনাল ডিস্টারবেন্সেস রুল আউট হতে হবে, ADHD রুল আউট হতে হবে, তবে গিয়ে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি এস্টাবলিশ করা যাবে। তেমনি ADHD এর ক্ষেত্রেও কিন্তু স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অটিজম এগুলো সব রুল আউট করতে হবে। তো ADHD যেটা আমরা কি ক্লিনিক্যাল ফিচার্স দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কড ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি এন্ড ইম্পালসিভিটি। আচ্ছা, এবার এই সমস্যাগুলো যেহেতু রয়েছে এর ফলে ন্যাচারালি এদের পিয়ার রিলেশনশিপস গুলো আনস্যাটিসফ্যাক্টরি হয় এবং ফ্যামিলির সাথেও কনফ্লিক্টস এইগুলো এবং মানে উইথ আদার অথরিটি ফিগারস অ্যাজ ওয়েল সাচ অ্যাজ টিচার্স, এই সমস্যাগুলো তাদের মধ্যে হয়। আচ্ছা, এবার এটা জেনারেলি কিন্তু ম্যানিফেস্টেড হয় ডিউরিং দ্য আর্লি চাইল্ডহুড ইয়ার্স। আচ্ছা, আর যেটা হতে পারে সেটা হলো যে যত আর কি বয়স বাড়ে, মানে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড,
যত আর কি বড় হয় তত কিন্তু ইনঅ্যাটেনশনের ফিচারগুলো থেকে যায় এবং হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির ফিচারগুলো গ্র্যাজুয়ালি কমতে থাকে। ফলে যখন আমরা অ্যাডাল্ট এডিএইচডিও দেখছি বা বলছি কাউকে, সেটা কিন্তু দেখবে প্রিডমিনেন্টলি ইনঅ্যাটেনশনের ফিচারগুলোই সেখানে থাকে, হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি সেইভাবে নয়। আচ্ছা, এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিস্টিংগুইশ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমরা যা যা ডিসঅর্ডার পড়েছো তার মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটমসের সাথে ডিফারেন্সিয়েট করতে হবে। যেটা যার জন্য বলছিলাম যে এই যে ওই অ্যাডাল্ট এডিএইচডি সেটা কিন্তু অনেক সময় খুব ওভারল্যাপিং লাগে উইথ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার একটা কারণ আছে, কারণ অ্যাংজাইটির যে ফিজিওলজিক্যাল যে ম্যানিফেস্টেশন গুলো সেখানেও কিন্তু রেস্টলেসনেস, ডিফিকাল্টি ফোকাসিং অ্যাটেনশন এইগুলো থাকে। এই সেম ফিচার্স কিন্তু ADHD তেও থাকে। But what is missing is the negative apprehension, which is a key clinical feature of anxiety disorder. ADHD যাদের থাকে তাদের কিন্তু মানে যে বাচ্চাদের মধ্যে আর কি, তাদের কিন্তু আদৌ কোনো ওরকম অ্যাংজাইটি বিষয় থাকেই না, মানে নেগেটিভ অ্যাপ্রিহেনশন, কোনো ইমোশনাল ডিস্টারবেন্স আদৌ কিন্তু সেগুলো থাকেই না। হ্যাঁ, তবে পরবর্তীকালে যত মানে সেই বাচ্চা আর কি বড় হচ্ছে, অ্যাডোলেসেন্স অ্যাডাল্টহুডে যাচ্ছে এবং আরো অন্যান্য কমপ্লিকেটিং ফ্যাক্টরস এসে অ্যাড হচ্ছে বা লাইফ ইভেন্টস অ্যাডেড হচ্ছে, তখন অবশ্যই কোয়াকার করতে পারে। মানে হ্যাঁ, হয়তো এরকম ছোটবেলা থেকে ADHD এর ফিচার্স ছিল, পরবর্তীকালে হয়তো বিকজ অফ এরকম একাডেমিক ডিফিকাল্টিজ এন্ড অল, তার মধ্যে হয়তো অ্যাংজাইটির সিমটমসও আসছে, হ্যাঁ, যার জন্য আর কি এই যে রেস্টলেসনেস, ডিফিকাল্টি ফোকাসিং এগুলো আরো বেড়ে যাচ্ছে, সেইটা হতে পারে। কিন্তু ইউজুয়ালি যে এই বাচ্চা অবস্থায় তাদের কিন্তু এই মোটর হাইপার অ্যাক্টিভিটি বা ওই ইনক্রিজ ইন টেম্পো মানে হচ্ছে ওভারঅল স্পিড, মানে প্রচন্ড বেশি দৌড়াদৌড়ি করছে, দৌড়ঝাঁপ করছে, লাফালাফি করছে, এটাই বেশি দেখা যায়, বা ইনঅ্যাটেনশন যেটা হয় আর কি, ওগুলোই থাকে। সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাংজাইটি, নেগেটিভ অ্যাপ্রিহেনশন সেই জায়গাগুলো ছোটবেলাতে অন্তত থাকে না। হ্যাঁ, তবে বড় হয়ে গিয়ে অন্যান্য কমপ্লিকেটিং ফ্যাক্টরস অ্যাড হয়, তখন গিয়ে সেগুলো হতে পারে। তো সেক্ষেত্রে তখন আমাদের কোমরবিড কন্ডিশনস বলতে হবে আর কি। এবং সাধারণত অ্যাডাল্ট ADHD কিন্তু ওরকম একটা মিক্সড পিকচারই থাকে, এবং ওই অ্যাংজাইটির সাথে ডিফারেন্সিয়েট করাটা সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আর কোনো কোয়েরি, কোনো কনফিউশন কারোর ADHD নিয়ে? ঠিক আছে, আজ তাহলে এত পর্যন্তই থাক। তো আমাদের সিলেবাসে ডিসঅর্ডারস এর মধ্যে আমরা স্কিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, তারপর ওদিকে GAD, OCD, ADHD আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, এইগুলো আমাদের হয়ে গেল। বাকি যেগুলো থাকলো সেটা হচ্ছে সোমাটোফর্মের মধ্যে হাইপোকন্ড্রিয়াসিস আর কনভার্সন ডিসঅর্ডার রয়েছে, ওটা বাকি রইলো। আর পার্সোনালিটি ডিসঅর্ডারস এর মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং আরেকটা তোমাদের আছে ইটিং ডিসঅর্ডারস, ওগুলোর আবার শুধু ক্লিনিক্যাল ফিচার রয়েছে। এই কটা আমাদের বাকি থাকলো। আচ্ছা, এই উইকে আপাতত আর আমি ক্লাস নেব না, নেক্সট আবার কবে ক্লাস নেব সেটা গ্রুপে ইনফর্ম করে দেব। টিল দেন তোমাদের সাথে যা কিছু মেটেরিয়ালস শেয়ার করা আছে সেগুলো দেখো, সেগুলো থেকে পড়তে থাকো, এবং বই তো অবশ্যই পড়তে হবে। পড়ে কিছু কোয়েরি, কোনো কনফিউশন থাকলে আমরা পরের ক্লাসে সেগুলো অ্যাড্রেস করব। আর আর কারোর কোনো কোয়েরি, কোনো ফার্দার ক্লারিফিকেশন বা কিছু? ম্যাম ADHD বাচ্চাদের যাদের আছে ম্যাম, তাদের কোনো ফিজিক্যাল সমস্যা থাকে না? না, ফিজিক্যাল ডিসেবিলিটি কিছু থাকে না।
ওকে ম্যাম। মানে ফিজিক্যাল ডিসেবিলিটি সেটা পুরো আবার একটা অন্য কোনো ক্যাটাগরি। তার মধ্যে আবার দেখবে ওই সেরিব্রাল পলসি ওরকম অনেক কিছু কন্ডিশন রয়েছে, মানে নিউরোলজিক্যাল কন্ডিশন থাকে বা এমনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অনেক কিছু হয়। সেগুলো সম্পূর্ণ আলাদা কন্ডিশন, মানে এডিএইচডি এর সাথে কোনো সম্পর্ক নেই ওটার সরাসরি। আচ্ছা, তো ঠিক আছে, আজ তাহলে এত পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, এক্সিট করছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।